হ্যালো বন্ধুরা, ধরুন আপনি নর্মালি ইন্টারনেট ব্রাউজ করছেন আর এভাবে ব্রাউজ করতে করতে একটি র্যান্ডম অ্যাডভার্টাইজমেন্ট পপ আপ করলো। আপনি সেটি কেটেও দিলেন, কিন্তু সেই লিঙ্ক ক্লিক করাতে একটি ওয়েবসাইটে চলে গেলেন যেখানে একটি লাইভ ভিডিও প্লে হচ্ছে। সেই লাইভ স্ট্রিমে দেখতে পেলেন একজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আপনি এটাও দেখতে পেলেন সেখানে একটি চ্যাটে অনেক মানুষ কমেন্ট করছে। আর ঠিক তখনই হঠাৎ একটি কমেন্ট আসে, একজন বিশাল অঙ্কের টাকা ডোনেশন দিয়ে সেই ব্যক্তিটির একটি আঙ্গুল কেটে ফেলতে বলে। আর সাথে সাথে একটি কালো ড্রেস পরা একজন এসে সেই ব্যক্তিটির একটি আঙ্গুল কেটে ফেললো, তাও লাইভ। ঠিক এভাবে একটার পর একটা নিষ্ঠুর কাজ করার জন্য ডোনেশন আসতে থাকে, আর ওই ব্যক্তির একে একে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হয়। অ্যান্ড ফাইনালি একজন সবচেয়ে বেশি টাকা ডোনেশন দিয়ে সেই ব্যক্তিটিকে মেরে ফেলার অর্ডার দেয়। আর সেই ব্ল্যাক ড্রেসড লোকটি একটি ধারালো চাকু দিয়ে আঘাত করতে করতে লোকটিকে মেরে ফেলে। আর সাথে সাথে স্ক্রিনে একটি লেখা ভেসে ওঠে, হুজ নেক্সট। আর সেই সাথে যারা লাইভ স্ট্রিমটি দেখছিল তাদের ডিভাইসের ক্যামেরা অন হয়ে যায়, আর একে একে সবার ছবি স্ক্রিনে ভেসে উঠতে থাকে, যাদের মধ্যে আপনার ফেস ক্যামও আছে। সেই সাথে 10 থেকে কাউন্টডাউন শুরু হয়, আর ক্রমে ক্রমে ফেস ক্যাম কমতে থাকে। অ্যান্ড অ্যাট লাস্ট শুধুমাত্র আপনার ফেস ক্যামটাই স্ক্রিনে অবশিষ্ট থাকে, আর সেখানে লেখা আসে, উই উইল মিট সুন, মানে শীঘ্রই আমাদের দেখা হবে। সো এতক্ষণ যা শুনছিলেন তা একটা ফিকশনাল স্টোরি হলেও ডার্ক ওয়েব কিন্তু এভাবেই চলে। যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষকে কিডন্যাপ করে একটি রুমে টর্চার করা হয়, আর সেই প্রতিটি মুহূর্ত লাইভ স্ট্রিম হয়। আর একে বলা হয় রেড রুম অর রেড রাম। আর আপনি খেয়াল করলে দেখবেন রেড রামের উল্টা হচ্ছে মার্ডার। আর এই রেড রুম ডার্ক ওয়েবের একটি ওয়েবসাইট মাত্র, যেখানে বিভিন্ন ধরনের মানুষকে কিডন্যাপ করে টর্চার করা হয়। ঠিক এইরকম অনেক কিছুই রয়েছে ডার্ক ওয়েবে যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। যেমন ধরুন, মানুষের বডির কোন পার্টটা খেতে সবচেয়ে সুস্বাদু, এসব বিষয় নিয়েও এখানে আলোচনা করা হয়। এখানে চাইলেই বিভিন্ন ধরনের মানুষকে চুজ করে কিডন্যাপ করাতে পারবেন, অ্যান্ড আপনার মতো করে টর্চারও করাতে পারবেন। বাট এগুলো হচ্ছে ডার্ক ওয়েবের এক্সট্রিম লেভেল। ফেক আইডি কার্ড আর পাসপোর্ট বানানো, এমন সব ড্রাগস কেনা যার অস্তিত্ব সম্পর্কে খুব কম মানুষই জানে। এছাড়া বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও হাতিয়ার কেনা ডার্ক ওয়েবে অনেক বেশি কমন। এগুলো এতটাই কমন যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এমন জিনিসও আপনার হাতের নাগালে। আর এই ধরনের জিনিসেরই সবচেয়ে বড় সেলার ছিল সিল্ক রোড, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এসব ইলিগাল জিনিস কিনে থাকে। বাট এই সিল্ক রোড কয়েক বছর পর্যন্তই অ্যাক্টিভ ছিল। কয়েক বছর চলার পর একে বন্ধ করে দেওয়া হয়। আপনারা হয়তো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন, যার একটি কারেন্সি হচ্ছে বিটকয়েন। আর একটা বিটকয়েন সমান হচ্ছে বর্তমানে প্রায় 42 লাখ বাংলাদেশি টাকা। তো এই সিল্ক রোড কয়েক বছরের মধ্যেই বন্ধ করে দিয়েছিল বটে, কিন্তু এই কয়েক বছরে এতে মোট লেনদেন হয় 90 লাখ বিটকয়েন, যা বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় 39,41,919 কোটি টাকা। সো হয়তো আপনারা ডার্ক ওয়েবের পরিসর সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গিয়েছেন। বাট সিল্ক রোড বন্ধ হওয়ার পর কিন্তু এসব অ্যাক্টিভিটিস থেমে থাকেনি। তার বদলে শত শত এরকম ওয়েবসাইটের উৎপত্তি শুরু হয়। আর এর সবচেয়ে খারাপ দিকটি হলো, এসব ওয়েবসাইটে মানুষের চামড়ার তৈরি অনেক কিছুই কিনতে পারবেন। এটা হোক জীবিত মানুষের বা মৃত মানুষের, আর হোক সেটা মানুষের চামড়ার তৈরি জুতা কিংবা ব্যাগ। এছাড়াও ডার্ক ওয়েবে মিস্ট্রি বক্সও কেনা যায়, যাতে কি থাকবে তার সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকবে না। এই মিস্ট্রি বক্সে যে কোনো ভয়ঙ্কর জিনিসই পেতে পারেন, যেমন কাউকে খুন করায় ব্যবহৃত চাকু, কিংবা কোনো মৃত ব্যক্তির উপড়ে ফেলা নখ, বা কারো কাটা হাত। ইউটিউবে এমন অনেক মিস্ট্রি বক্সের ভিডিও আছে যা তারা ডার্ক ওয়েব থেকে অর্ডার করেছিল, যদিও ওইসব ভিডিওর 97%ই ফেক। আচ্ছা, এবার ইন্টারনেটকে ভালো করে জানা যাক। সো আমরা জানি ইন্টারনেট কত বড়। ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে, যার মধ্যে হয়তো আমরা 1% সম্পর্কেও জানি না। তাও এই 1%ই আমাদের কাছে অনেক বিশাল মনে হয়। আসলে আমরা ইন্টারনেট যতটুকু ইউজ করতে পারি তা হলো সারফেস ওয়েব, যা পুরো ইন্টারনেটের 5%। আর আপনারা এই 5%-এর মধ্যে 0.05% সম্পর্কেও হয়তো জানেন না। তো 99.95% তো বাকিই থাকলো। এই বিশাল সারফেস ওয়েব হলো ইন্টারনেটের 5% ওর 4%, অর্থাৎ এই ছবিটিতে থাকা আইসবার্গের উপরের অংশ, যা আমরা পানির উপরে দেখতে পাচ্ছি। এটি দেখতে বেশি বড় না হলেও এর নিচে ইন্টারনেটের আইসবার্গটি কতটুকু বিস্তৃত হতে পারে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এর বাকি পানির নিচের 90% হচ্ছে ডিপ ওয়েব, আর 6% হচ্ছে ডার্ক ওয়েব। এখন কথা বলা যাক ডিপ ওয়েব নিয়ে। একজন ইউজার যখন ডিপ ওয়েবে যায় তখন তার পরিচয় একদম গোপন থাকে। এখানে কেউ চাইলে বৈধ অবৈধ যে কোনো কিছু তার পরিচয় গোপন রেখে করতে পারবে, এমনকি বিভিন্ন ধরনের জিনিস অ্যাক্সেস করতে পারবে, কিন্তু পারবে তার সম্পূর্ণ পরিচয় গোপন রেখে। নাও এখানে আমাদের একটি মিসকনসেপশন ক্লিয়ার করে দেওয়া উচিত। বেশিরভাগ মানুষেরই ধারণা ডিপ ওয়েবেও সব ইলিগাল অ্যাক্টিভিটিস হয়, কিন্তু আপনাকে যদি বলি আপনিও কখনো না কখনো ডিপ ওয়েব ইউজ করেছেন।
হ্যাঁ, একটি সহজ এক্সাম্পল দিলে বলা যায়, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ক্লাউড স্টোরেজ যেমন গুগল ড্রাইভ, আইক্লাউড, ড্রপবক্সের মতো জায়গায় আমাদের পার্সোনাল অনেক ফাইল ব্যাকআপ রাখি। সেগুলোও কিন্তু ডিপ ওয়েবে থাকে, যা আপনার পারমিশন ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। তেমনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে থাকা আপনার প্রাইভেট অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন যেখানে স্টোর করা হয়, তাও ডিপ ওয়েবেরই একটি পার্ট। এমনকি ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইটগুলোর ব্যাকএন্ড ডিপ ওয়েবে রান করে। অর্থাৎ এক কথায় বলতে পারেন, ডিপ ওয়েবে ইলিগাল অ্যাক্টিভিটির থেকে লিগ্যাল অ্যাক্টিভিটিসই বেশি হয়। এবার আসি ডার্ক ওয়েবে, যেখানে এন্টার করা ডিপ ওয়েবের চেয়েও বেশি কঠিন। ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করতে গেলে একটি আলাদা ব্রাউজার প্রয়োজন হয়, আর প্রয়োজন হয় হাই সিকিউরিটির। ক্রোম, ফায়ারফক্স, সাফারি দিয়ে ডার্ক ওয়েবে যাওয়া ইম্পসিবল। একমাত্র অনিয়ন রাউটারের মাধ্যমেই ডার্ক ওয়েবে অ্যাক্সেস করা যায়। একে অনিয়ন রাউটার বলা হয় কারণ ডার্ক ওয়েবে অনিয়ন বা পেঁয়াজের মতো অনেকগুলো আবরণ বা লেয়ার থাকে। যদিও টর ব্রাউজারের মাধ্যমে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোতে যাওয়া যায়, বাট তার জন্য সেসব ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন হয়, যা সহজে পাওয়া পসিবল না। এখন ডার্ক ওয়েবে কি হয় তা আমি আগেই বলেছি, কিন্তু একটি রিয়েল লাইফ স্টোরি বলা যাক, যা রেডিট থেকে কালেক্টেড। সো একদিন ডেনি নামক এক 16 বছর বয়সী একজন বালক ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে ডার্ক ওয়েব সম্পর্কে জানতে পারে, এবং তার মধ্যে ডার্ক ওয়েব ভিজিট করার প্রবল আগ্রহ দেখা দেয়। সে কয়েকদিন বিভিন্ন জায়গা থেকে ডার্ক ওয়েবে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, আর ফাইনালি পেয়েও যায়। ডার্ক ওয়েব সম্পর্কে সে যেমনটা শুনেছিল তেমন কোনো ইন্টারেস্টিং জিনিস সে খুঁজে পায় না। সেখানে শুধু ইলিগাল জিনিসপত্র কেনা বেচার সাইটগুলোই শুধু দেখতে পায়, এবং আগ্রহবশত সে তার একটাতে ঢুকেও পড়ে এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রোডাক্টস এক্সপ্লোর করতে থাকে। আর ঠিক তখনই তার চোখ আটকায় মিস্ট্রি বক্সে। মিস্ট্রি বক্স নিয়ে আগে থেকেই তার কৌতূহল থাকায় সে মিস্ট্রি বক্সের ডিটেলস দেখতে শুরু করে। সবকিছু দেখার পর তেমন কিছু না পেয়ে সেদিনের মতো সে ডার্ক ওয়েব থেকে বের হয়ে যায়, এবং আর কোনো দিন সে ডার্ক ওয়েবে যায় না। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। পরের দিন সকালে তার বাবার বিটকয়েন ওয়ালেট থেকে 0.0023 বিটকয়েন বা $100 উধাও হয়ে যায়, আর অনেক চেষ্টা করেও জানা যায় না এই টাকা কোথায় লাস্ট পে করা হয়েছিল। এভাবে এক সপ্তাহ পার হয়ে যায়। একদিন রাত 2টায় ড্যানির ঘুম ভাঙে কাঁচ ভাঙার আওয়াজে। সে উঠে দেখতে পায় তার জানালার কাঁচ ভেঙে একটি রক্তাক্ত পাথর তার রুমে ঢুকেছে, আর তখনই সে জানালায় উঁকি দিয়ে দেখতে পায় একজন দৌড়িয়ে রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে, আর তাদের বাড়ির সামনে একটি বড় বক্স রাখা রয়েছে। পরের দিন সকালে সে তার মা বাবার সাথে গিয়ে বক্সটি চেক করে বুঝতে পারে এটা খোলার মতো উপযোগী না। তাই তারা পুলিশকে কল করে সেই বক্সটিকে পুলিশের হাতে হস্তান্তর করে দেয়। বাট সেই বক্সটি থেকে পুলিশ কি উদ্ধার করে সেই বিষয়ে স্টোরিটি থেকে কিছুই জানা যায়নি। এখন আমি আগেও বলেছি যে এটা রেডিট থেকে কালেক্ট করা একটি স্টোরি, এবং যে ঘটনাটি লিখেছে সে এটিকে বাস্তব বলেই দাবি করছে, কিন্তু এর শতভাগ সত্যতা সম্পর্কে জানা যায়নি। আচ্ছা, এখন আপনাকে বললে হয়তো বিশ্বাস করবেন না যে ডার্ক ওয়েবের ডার্ক সাইডের পাশাপাশি ভালো দিকও রয়েছে। ডার্ক ওয়েবের ডার্ক সাইডটাই আমরা সবসময় দেখি, আর এখান থেকে তৈরি হয় ডার্ক ওয়েব নিয়ে সবচেয়ে বড় মিসকনসেপশন। ডার্ক ওয়েবে যেহেতু কাউকে ট্র্যাক করা যায় না, আর এই স্থান যেহেতু সবচেয়ে সিক্রেট এন্ড সেফ, তাই FBI, CIA এর মতো বড় বড় সংস্থার একদম টপ সিক্রেট কাজগুলো ডার্ক ওয়েবে করা হয়ে থাকে। এমনকি বিভিন্ন ধরনের সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেরও ডার্ক ওয়েবে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে। আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দেওয়া উচিত যে রেড রুম আর সিল্ক রোডের মতো যেসব সাইট রয়েছে তার মধ্যে অনেক সাইট আসল হওয়া সত্ত্বেও বেশিরভাগই কিন্তু ফেক, যেখানে কিনা বিভিন্ন ধরনের মুভির ভিডিও ক্লিপ ইউজ করা হয়ে থাকে, আর এগুলোকে রেড রুমের লাইভ স্ট্রিম বলে চালিয়ে দেওয়া হয়। আর অনেক ক্ষেত্রে ইললিগাল প্রোডাক্টস আর ড্রাগ বিক্রির সাইটগুলো ফেক হওয়াতে প্রোডাক্ট না দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। আর ডার্ক ওয়েবে বর্তমানে যেসব ডোমেইন রয়েছে তার মধ্যে 15.1%ই অ্যাক্টিভ, আর বাকি সব হলো ডেড ডোমেইন। সো আমরা ডার্ক ওয়েবকে যতটা ডার্ক মনে করি ততটাও ভয়ানক না, কিন্তু তবুও এখানে কোনো খারাপ কাজে কিন্তু কমতি নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ডার্ক ওয়েব 1990 সালে আরপানেট বা অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক আর US মিলিটারি মিলে ডার্ক ওয়েব অ্যাক্সেস করার জন্য টর ব্রাউজার ডেভেলপ করে, যার উদ্দেশ্য কিন্তু মোটেও খারাপ ছিল না। তারা এমন এক নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছিল যেখানে তারা একদম সেফ অ্যান্ড সিক্রেট ভাবে তাদের অনেক কাজ করতে পারবে। বাট প্রবলেম স্টার্ট হয় তখনই যখন 2004 সালে একে পাবলিক করে দেওয়া হয়, এটা বলে যে সবারই তো তাদের প্রাইভেসি মেনটেন করে ইন্টারনেট ইউজ করার অধিকার আছে। বাট পাবলিক করে দেওয়ার আসল উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। তাদের প্ল্যান ছিল যে যত বেশি মানুষ এটি ইউজ করবে ততই তাদের মাঝে US মিলিটারিকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে এই ক্রাউডের মাঝে। বাট এটি পাবলিক করে দেওয়া হলেও আমি কখনো বলবো না আপনাকে ডার্ক ওয়েব ভিজিট করতে,
প্লিজ 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 ভুলেও ডার্ক ওয়েব নিয়ে ঘাটাঘাটি করা ট্রাই করবেন না, কারণ এখানে আপনি এমন কিছু পেয়ে যেতে পারেন যা দেখার পর আপনি হয়তো আগের মতো লাইফ লিড করতে পারবেন না। তাছাড়া হ্যাক হওয়ার সম্ভাবনা তো আছেই। আর ডার্ক ওয়েবে এমন অনেক ফেক সাইট রয়েছে যেখানে গোয়েন্দারা ফাঁদ পেতে বসে থাকে, আর যখন একে ড্রাগ বিক্রির সাইট মনে করে কেউ ঢুকে তখনই তাদের ট্র্যাক করে তাদের লোকেশনে গিয়ে অ্যারেস্ট করা হয় এবং তাদের উপর মামলাও করা হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ শুড নেভার ভিজিট দ্য ডার্ক ওয়েব।